আজ থেকে ঠিক ৮৯ বছর আগে এই দিনটিতে আমরা ডমিনিয়ন স্ট্যাটাস পেয়েছিলাম। এ নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু আমরা বলি ওটাই আমাদের স্বাধীনতা দিবস। ঋষি অরবিন্দের কাছে যখন খবর পৌঁছেছিল 15ই আগস্ট তার জন্মদিনে, যে 47 সালের সকালে তাকে গিয়ে জানানো হয়েছিল যে ভারতবর্ষ স্বাধীন হয়েছে, তিনি খুব একটা সুস্থ ছিলেন। কিন্তু অরবিন্দ বলেছিলেন ঈশ্বর আজকে আমাকে একটা অপূর্ব উপহার দিলেন, কিন্তু সেই উপহারটি খণ্ডিত উপহার। আমরা যারা ভারতীয় জনতা পার্টি করি, যারা জনসংঘ করেছি, যারা আমরা এই বিচার পরিবারের সদস্য, আমরা এই দিনটাতে অখণ্ড ভারতের স্বপ্ন দেখেছি। আমরা যে স্বাধীনতা পেয়েছি সেই স্বাধীনতা খণ্ডিত স্বাধীনতা। আজ আবার ভারতবর্ষের মধ্যে আরেকটি রাজ্য পশ্চিমবঙ্গ সেই চ্যালেঞ্জের মুখে। আমরা জাতীয় সঙ্গীত গেয়ে চলেছি, পাঞ্জাব ও সিন্ধু, গুজরাট ও মারাঠা, দ্রাবিড় উৎকল বঙ্গ। বঙ্গের অর্ধেকটা নেই, পাঞ্জাবের অর্ধেকটা নেই, সিন্ধুর গোটাটাই নেই। পৃথিবী জুড়ে একটা অভিশাপ নেমে এসেছে র্যাডিকালাইজেশন। এই র্যাডিকালাইজেশন থেকে মুক্ত হতে পারছেন না একটা বিরাট সমাজের অংশের মানুষ। আজকে তাদের রক্ষা করবার দায়িত্ব কিন্তু আমাদের। একটা সম্প্রদায়কে সম্পূর্ণভাবে দাগিয়ে দেওয়ার প্রচেষ্টা হচ্ছে। তাদের উপরে স্টিগমা লাগানো হয়ে যাচ্ছে এভাবে যে তারা সবাই পাকিস্তানপন্থী, সবাই হিন্দু বিরোধী। এটা আমাদের দলের অবস্থান নয়, এটা আমাদের পরিবারের অবস্থান নয়। হ্যাঁ, আমরা ধর্মান্ধ ইসলামিক ফ্যাসিজমের বিরুদ্ধে। যারা মনে করেন ভারতবর্ষটা দারুণ হার পেকে দারুণের ইসলামে রূপান্তরিত করতে হবে, উত্তরণ ঘটাতে হবে, তাই জন্ম নিয়ন্ত্রণকে যারা বাধ্যতামূলক করতে চাইছে, যারা লাইগেশন ক্যাম্পে অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে যেতে চাইছে, তাদের বিরুদ্ধাচারণ করতে হবে। আজকে এই ধর্মান্ধতার বলি হয়েছিলেন একদিন আমাদের অনিতা দেওয়াল, একজন 50 বয়সের চিকিৎসক। আজকে এই মৌলবাদের কাছে আত্মসমর্পণ করা হচ্ছে, যা একদিন আমাদের পশ্চিমবঙ্গের চরম সর্বনাশ ডেকে নিয়ে আসবে। আমরা স্বাধীন হয়েছে, দেশ এগিয়েছে, যারাই দেশের নেতৃত্ব করেছেন তারা দেশকে এগিয়ে নিয়ে যাবার জন্য কাজ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রত্যেক প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। কিন্তু আজকের দিন আমাদের সচেতন হবার দিন। শ্রীমতী ইন্দিরা গান্ধী আমাদের রাজনৈতিক বিপরীত অবস্থানে ছিলেন। আমরা ইন্দিরা গান্ধীর রাজনীতিগতভাবে তার বিরোধিতা করেছি, কিন্তু 1971 সালে পাকিস্তানের সঙ্গে যুদ্ধের সময় অটল বিহারী বাজপেয়ী তাকে দেবী দুর্গা বলে সম্বোধন করেছিলেন। বলেছিলেন দেশের এই সংকট মুহূর্তে আজকে যেভাবে দেবী দুর্গার হাতে সমস্ত দেবতার অস্ত্র তুলে দিয়েছেন, আমরাও বিরোধীরা তাদের হাতে সেভাবে অস্ত্র তুলে দিয়েছি। কিন্তু পরিস্থিতি কি দাঁড়ালো আজকে? যে শ্রীমতী ইন্দিরা গান্ধী বাংলাদেশে জন্ম দিলেন, সেই ইন্দিরা গান্ধীর নামাঙ্কিত লাইব্রেরি, শ্রীমতী ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে 70,000 বইতে আগুন লাগিয়ে দেওয়া হয়। প্রতিনিয়ত সেখানকার ধর্মান্ধ মুসলিমেও মানুষ ইন্দিরা গান্ধীর এপিজির সঙ্গে, কুশপুত্তলিকার সঙ্গে যে আচরণ করছে, আপনারা সোশ্যাল মিডিয়া সেটা দেখতে পাচ্ছেন। কোন আধুনিক ভদ্র সমাজে এটা কাম্য নয়। এই মৌলবাদ কিন্তু বন্ধ হয়নি, এই বিভাজনের প্রচেষ্টা বন্ধ হয়নি। যা শুরু হয়েছিল সিটি অফ আলেকজান্ড্রিয়ার সবচেয়ে বড় লাইব্রেরিতে আগুন লাগিয়ে, যা শুরু হয়েছিল তক্ষশিলা, বিক্রমশিলা, নালন্দাকে ধ্বংস করে, আজকে সেই একই মানসিকতা বাংলাদেশে ইন্দিরা গান্ধীর নামাঙ্কিত লাইব্রেরিতে আগুন লাগিয়েছে। ওই একই মানসিক চিন্তা ভাবনা আজকে মুর্শিদাবাদের ছোট ছোট বাচ্চাদের বইতে আগুন লাগিয়ে দিয়েছে। ওই একই ভাবনা আমাদের মহেশতলায় প্রতিধ্বনিত হয়েছে, তার প্রতিফলন আমরা সেখানে দেখতে পেরেছি। আমাদের এর বাইরে আসা দরকার। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি
ধ্বংস করেছিল নালন্দা বিশ্ববিদ্যালয়কে। কিন্তু দুর্ভাগ্য এটাই, আজকে যদি আমরা নালন্দা বিশ্ববিদ্যালয়ে ট্রেনে যেতে চাই, আমাদের যে রেল স্টেশনে নামতে হবে তার নাম হচ্ছে বখতিয়ারপুর জংশন। এখনো পর্যন্ত আমরা কালচারাল স্লেভারি থেকে, আমরা এই সাংস্কৃতিক দাসত্ব থেকে মুক্তি পেতে পারিনি। আমাদের দিনের পর দিন শেখানো হয়েছে ইউনিটি এবং ডাইভার্সিটি, বিবিধের মাঝে দেখো মিলন ও মহান। আমাদের সঙ্গে কংগ্রেসের একটা মৌলিক পার্থক্য এখানে, কংগ্রেসের কাছে জাতীয়তাবাদ হচ্ছে ব্রিটিশ বিরোধী জাতীয়তাবাদ, আমাদের কাছে জাতীয়তাবাদ হচ্ছে সাংস্কৃতিক জাতীয়তাবাদ। কংগ্রেস বিশ্বাস করে বিবিধের মাঝে দেখো মিলন ও মহান। কংগ্রেস বিশ্বাস করেছে, ভারতবর্ষের টেক্সটে শিখিয়েছে মানুষকে ইউনিটি এবং ডাইভার্সিটি। আমরা বলছি ইউনিটি manifested itself into diversity, and we celebrate that diversity within the ambit of unity. আমরা এই অবস্থান দেখি 50-এর দশক থেকে রাজনীতি শুরু করেছে, কারোর কাছে আত্মসমর্পণ করে নয়, কারোর অচল ধরে নয়, কারোর কাছে ভিক্ষা করে নয়। আজকে যে বাড়িটা আমাদের দলীয় কার্যালয় এখানে দাঁড়িয়ে আছে, বহু ইতিহাসের উত্থান পতন এই বাড়ি, বহু স্বাধীনতা সংগ্রামের ওই ইতিহাসকারীরা এই বাড়িতে এসেছেন। ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এসেছেন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এসেছেন, কেশব সেন এখানে এসেছেন, শ্যামাপ্রসাদ মুখার্জি এসেছেন, বাপু রাজেন্দ্র প্রসাদ এসেছেন। এই বাড়ির একটি ঘরে জগজীবন রাম ভাড়া ছিলেন। এই অমৃত সমাজের হল পরবর্তীকালে যা পীড়িত, যারা দেশভাগের কারণে চলে এসেছিলেন, সেই মানুষদের পাশে দাঁড়ানোর জন্য তৈরি হয়েছিল বাস্তুহারা সহায়তা সমিতি। সেই অফিস নিয়েছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। এই অফিসে আচার্য দেবপ্রসাদ ঘোষ এসেছে, এই অফিসে মেঘনাথ শাহ এসেছেন, এই অফিসে রমেশচন্দ্র মজুমদারের মতো ঐতিহাসিক এসেছেন, এই ভবনে অটল বিহারী বাজপেয়ী এসেছেন, লালকৃষ্ণ আদবানি এসেছেন, মুরলী মনোহর যোশী এসেছেন, যোগ্যদত্ত শর্মা এসেছেন, আমাদের প্রাণ পুরুষ দীনদয়াল উপাধ্যায় এসেছেন। আর এই যে মধ্য কলকাতা, বহু স্বাধীনতার তাপ উত্তাপের সঙ্গে, বহু উত্থান পতনের সঙ্গে এর প্রত্যেকটা ইট কাঠ পাথরের যোগাযোগ আছে। আজকে এই শহরটার চরিত্র বদলে যাচ্ছে। আজকে এই রবীন্দ্রনাথের শহর, আমরা বলছি রবীন্দ্রনাথ যদিও এখন চ্যালেঞ্জ হয়ে গেছেন, রবীন্দ্রনাথের বিশ্বভারতীর জায়গায় বিশ্ব বাংলা এসে গেছে, গীত বিতানের জায়গায় এখন কবিতা বিতান এসে গেছে। এখন এরা যে জগন্নাথ দেবও চ্যালেঞ্জ হচ্ছেন। এই রাজনীতি তো থাকবেই, কিন্তু আজ স্বাধীনতার দিবসে দাঁড়িয়ে, ঋষি অরবিন্দের জন্মদিনে দাঁড়িয়ে যিনি সাংস্কৃতিক জাতীয়তাবাদের কথা বলে গিয়েছিলেন, কোন নতুন কথা নিয়ে বিজেপি আপনাদের সামনে আসেনি। আমাদের পাশের হুগলি জেলায় দাঁড়িয়ে বিখ্যাত উত্তর পাড়া ভাষণ, what is religion which we call Sanatan eternal? It is the Hindu religion because Hindu nation has kept it. I say it is Sanatan Dharma which for us is nationalism. সেই কথা নিয়ে বিজেপি মানুষের পাশে দাঁড়িয়েছে, মানুষ আজকে আমাদের এই জায়গায় পৌঁছেছে। বহু স্বাধীনতা সংগ্রামী জন্মগ্রহণ করেছেন, প্রাণ দিয়েছেন, টেক্সটে তাদের নাম নেই। আমাদের কলকাতা পেরিয়ে হাওড়া, হাওড়ার আধারমণি গ্রাম, উলুবেড়িয়া, বাগনান, এদিকে তমলুক পর্যন্ত বর্ধমান জেলার একটা অংশ এবং পূর্ববঙ্গের অধিকাংশ বিপ্লবী বিনয় বাদল, দীনেশের পরিবারকে একবারও জিজ্ঞাসা করা হয়নি যে তাদের এই আত্মবলিদান স্বাধীন পাকিস্তানের জন্য ছিল না স্বাধীন ভারতবর্ষের জন্য ছিল। মাস্টারদা সূর্য সেন, মহান বিপ্লবী, শেষ জীবনে আত্মগোপন করেছিলেন হাওড়ার বাউড়িয়া জুট মিলে একজন সুইপার ম্যাথরের ছদ্মবেশে, কিন্তু বিশ্বাসঘাতকতার কারণে তার ধরা পড়ে। ফাঁসির মঞ্চে যখন তাকে তোলা হচ্ছে, তার কোনো দাঁত নেই, তার কোনো চোখ নেই, তার কোনো নখ নেই, একটি মৃত শরীরকে ব্রিটিশ ফাঁসি দিয়েছিল। মহারাজ নন্দকুমারের কথা আজকের তরুণ প্রজন্মকে জানানোর কোনো প্রচেষ্টা হচ্ছে না, কিন্তু দুর্ভাগ্যের বিষয় কারোর কাছে জানতে চাওয়া হয়নি যে তোমরা স্বাধীন ভারতবর্ষের জন্য লড়াই করেছিলে না স্বাধীন পাকিস্তানের জন্য লড়াই করেছিলে। যেদিন গান্ধীজি কংগ্রেসের মঞ্চ থেকে বিভাজনকে মেনে নেওয়ার কথা বললেন, তিনি বললেন আমাদের কাছে অন্য কোনো পথ খোলা নেই। অযোধ্যায় কাঁদতে কাঁদতে সীমান্ত গান্ধী খান আব্দুল গফর খান বলেছিলেন,
গান্ধীজি আপনি আমাকে বলে দিন আমি পাকিস্তানে থাকবো না, আমি ভারতবর্ষে থাকবো। কিন্তু সেদিন কংগ্রেস এই মৌলবাদের কাছে আত্মসমর্পণ করেছিল। গান্ধীজি তার 40 সালে বলেছেন, 42-এ বলেছেন, 44-এ বলেছেন হরিজন পত্রিকায়, আমার এমন কোন অহিংস পথের কথা জানা নেই যে এই বিশাল সংখ্যক মুসলমানকে তাদের সেলফ ডিটারমিনেশনের দাবি থেকে বিরত রাখা যায়। মুসলিমরা যদি চায় পাকিস্তান হবে আত্মনিয়ন্ত্রণের অধিকার হিসেবে, তাহলে পাকিস্তান হবে। যদি অন্য বিশাল সংখ্যক হিন্দু যে সম্প্রদায় আছেন তারা যদি ঐক্যবদ্ধভাবে রুখে না দাঁড়ায়, তারপরেও পাকিস্তান হবে, তাহলে পাকিস্তান হয়ে যাবে। কিন্তু সেদিন পণ্ডিত জওহরলাল নেহরুরা কারাও একবারও তাদের আব্রাহাম লিঙ্কনের কথা মনে পড়েনি। আব্রাহাম লিঙ্কন বলেছিলেন, আমি কোন টু নেশনে বিশ্বাস করি না, আই ডোন্ট বিলিভ ইন এনি টু নেশন, আই বিলিভ ইন ওয়ান নেশন। 5 বছরের বেশি সময় ধরে গৃহযুদ্ধ চলেছিল আমেরিকা, কিন্তু আজ সেখানে কেউ রাইট টু সিসিডের কথা বলে না, তারা বিচ্ছিন্ন হওয়ার কথা বলে না। এক ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা তিনি তৈরি করেছিলেন তিনি। 5 লক্ষ মানুষ মারা গিয়েছিল, আর আমাদের দেশভাগের কারণে 21 লক্ষ মানুষ মারা গেছে। আজকে যদি জার্মানির চ্যান্সেলর, আজকে যদি বিসমার্ক পারেন, if Bismarck can, why we cannot? আয়রন চ্যান্সেলর বিসমার্ক বলেছিলেন, when enemy at your door, it cannot be sorted out by eloquence. You have to fight and fight vigorously. আজকে আমাদের সীমান্তের উপরে এই মৌলবাদ এসে দাঁড়িয়ে পড়েছে, তারা মুর্শিদাবাদের থাবা বলেছে। আমরা আবেদন করছি দল মত নির্বিশেষে আজকের দিনে, স্বাধীনতার দিনে, যে ভারতবর্ষকে অখণ্ড রাখবার জন্য বহু বিপ্লবী প্রাণ দিয়েছেন, বহু কংগ্রেসের নেতা নিজেদের জীবনের সর্বস্ব তিনি তুলে দিয়ে আজকে ত্যাগ করেছিলেন। আজকে তাদের কথা স্মরণ করে, নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা স্মরণ করুন। আজকে আমাদের এই অখণ্ডতার স্বার্থে আমাদের আজকে নিজেদের আজকের দিনে শপথ নিতে হবে। যদি দেশ থাকে, যদি রাজ্য থাকে, তাহলে কংগ্রেস থাকবে, সিপিএম থাকবে, বিজেপি থাকবে, এসইউসিআই থাকবে, নকশাল থাকবে। যাদবপুরের টুকরে টুকরে স্লোগান দিতে পারবে যদি দেশটা থাকে। 1947 সালে 20 জুন শ্যামাপ্রসাদ মুখার্জির আহ্বানে সাড়া দিয়ে কংগ্রেসের সমস্ত বিধায়করা পশ্চিমবঙ্গের প্রাদেশিক আইনসভায় ভোট দিয়েছিলেন আজকে হিন্দুদের জন্য এই পশ্চিমবঙ্গ তৈরির পক্ষে। নিজেদের দলীয় অবস্থানকে ত্যাগ করে যারা টু নেশন থিওরির সবচেয়ে বড় সমর্থক ছিলেন, যারা 40-এর দশক ধরে প্রচার করে এসেছিলেন যে মাইনরিটি হ্যাজ আ রাইট টু সেলফ ডিটারমিনেশন, যারা প্রকাশ্যে বলতেন ভারতকে 28টা ছোট ছোট টুকরো করে তারপরে তাদের ডোমিনিয়ন স্ট্যাটাস দাও, এবং তাদের পিপলস ওয়ার্ক পত্রিকায় অবিভক্ত কমিউনিস্ট পার্টি সেই ম্যাপ প্রকাশ করেন, সেই পার্টির নেতা জ্যোতি বসু এবং রতনলাল ব্রহ্ম বুঝেছিলেন যে ওপার বাংলায় মাছ ভাত চলবে না, পূর্ববঙ্গে মাইনরিটি হ্যাজ আ ডিটারমিনেশন চলবে না, হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসা চলবে না, একই বৃত্তে দুটি কুসুম চলবে না, বালক ব্রহ্মচারী চলবে না, রামনারায়ণ রাম চলবে না, অনুকূল ঠাকুর চলবে না, রাম ঠাকুর চলবে না, গান্ধীবাদ চলবে না। তাই সবাই তারা চলে এসেছিলেন এপারে, প্রয়োজনীয়তা অনুভব করে জ্যোতি বসু, রতনলাল ব্রহ্মণ 1947 সালের 20 জুন আজকে পশ্চিমবঙ্গ তৈরির পক্ষে ভোট দেন। আজকে তাদেরও আমরা শ্রদ্ধা জানাচ্ছি, তাদেরও সম্মান জানাচ্ছি। কিন্তু আজকে সেই পশ্চিমবঙ্গের ইতিহাস, ভারতের স্বাধীনতার ইতিহাসকে বলতে দেওয়ার চেষ্টা করেছে কংগ্রেস। সুভাষচন্দ্র বসুকে খোলার তলোয়ার নিয়ে সম্বোধন জানানোর কথা বলেছে কংগ্রেস। যে বাঙালি বিপ্লবীদের কথা বলা হয়েছে তাদের সঙ্গে প্রতারণা করেছে কংগ্রেস। বাঘাযতীনের মৃত্যুতে মালা পর্যন্ত দিতে যায়নি কংগ্রেস। যে সব বিপ্লবীদের নাম নিয়ে আজকে আমরা খেলা করছি, তাদের কথা স্মরণ করছি, আজকে পাঠ্যপুস্তক থেকে তাদের নাম বাদ দিয়েছে কংগ্রেস। তাদের বিপদ চালিত দেশপ্রেমিক মিসগাইডেড প্যাট্রিয়ট আখ্যা দিয়েছে কংগ্রেস। আজকে তার প্রায়শ্চিত্ত পশ্চিমবঙ্গের বাঙালিদের করতে হবে। আজকে এই যে অবস্থা,
আজকে বাঙালি হিন্দুর অস্তিত্ব রক্ষার সংকট এবং একই সঙ্গে যারা প্রগতিশীল মুক্ত মনস্ক আমাদের মুসলমান ভাই বোনেরা আছেন, যারা বাংলাদেশে মন্দির ভাঙার বিরোধিতা করতে গিয়ে প্রাণ হারাচ্ছেন, যারা ওখানে বই লিখেছেন, এক ভদ্রলোক এক্সোডাস অফ ইন্টেলেক্ট অ্যান্ড মাইনরিটিস ফ্রম বাংলাদেশ, আজকে তিনি আক্রান্ত হচ্ছেন, তার বাড়িতে আগুন জ্বলছে। আজকে শুধু হিন্দু অত্যাচারিত হয়নি, হিন্দু বাংলাদেশে খুন হয়নি, শুধুমাত্র কমিউনিস্ট পার্টির নেতা ওখানে গুলিবিদ্ধ হননি, ওখানে মারা যাচ্ছেন হাজার হাজার মুসলমান, তাদের খুন করা হচ্ছে, তাদের বাড়িতে আগুন লাগানো। এটা কোনো রাজনৈতিক দ্বন্দ্ব নয়, যা শুরু হয়েছে আমাদের সীমান্তের ওপারে, পশ্চিমবঙ্গের ওপারে, সেটা ওই ধর্মান্ধ ফ্যানাটিসিজম, একটা ফ্যাসিজম আজকে নতুন রূপে আপনাদের সামনে এসেছে। পৃথিবীতে একটাই দেশ আছে যে দেশ ধর্মের নামে তৈরি হয়েছিল, তার নাম পাকিস্তান। কিন্তু ধর্ম যদি একটা দেশকে বেঁধে রাখতে পারত, তাহলে পাকিস্তানের গর্ভ থেকে বাংলাদেশের জন্ম হতো না। ধর্ম যদি কোন রাষ্ট্র তৈরি করতে পারত, তাহলে আজকে আরবে 22টা দেশ থাকতো না, সবাই মিলেমিশে একটা দেশ হয়ে তারা ইসলামের জয়ধ্বনি দিতে পারত। ইসলাম যদি সমস্ত সমস্যার সমাধান করে দিতে পারত, ধর্মের সমাধান করতে পারত, তাহলে আমেরিকা ইরানে বম ফেলবার জন্য ওই মুসলিম জিওক্রেটিক স্টেটগুলোর এয়ার স্পেসটাকে ব্যবহার করতে পারতো না, এয়ার স্ট্রিপের উপরে থেকে এসে বোমা ফেলতে পারত না। এটা আজকে সচেতন বাঙালিকে বুঝতে হবে, হিন্দুকে বুঝতে হবে, মুসলমানকে বুঝতে হবে। যারা এই দেশটাকে নাপাক মনে করেন না, দারুল হাত মনে করেন না, তাদের বুঝতে হবে। আজকের দিন আমাদের কাছে হয়তো আনন্দে, একটু পরেই খবরে বলবে যে দিকে দিকে বিশাল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে আজকের এই স্বাধীনতা দিবস আমরা পালন করছি। কিন্তু এরকমই স্বাধীনতা দিবস পালন হয়েছিল 1947 সালের 15ই আগস্ট। কলকাতা শহরের সমস্ত মিষ্টির দোকানের মালিক যারা দোকান খুলে দিয়েছিলেন, খাবারের দোকান খুলে দিয়েছিলেন, যার হাতে সব কিছু দিয়ে বেরোচ্ছিলেন, 47-এর 15ই আগস্ট কলকাতা শহরে কোনো দাঙ্গা হয়নি। কিন্তু একই সঙ্গে ওপার বাংলায় ওই ঘোষ, বোস, দত্ত, মিত্র, গুহ, ঠাকুরদা, সরকার, পোদ্দার, ঢোল যারা ওখানে ছিলেন, গুপ্তা, জয়সওয়াল, আগরওয়াল যারা ছিলেন, তাদের বাবার সামনে মেয়ের স্তন কেটে নেওয়া হয়েছে, মায়ের সামনে মেয়েকে গণধর্ষিতা হতে হয়েছে। এই পরিস্থিতি এগিয়ে আসছে আমাদের জন্য, এবং এই পরিস্থিতি তৈরি হচ্ছে কি বিশেষ পরিস্থিতির কারণ। শ্রী চৈতন্যের নদিয়ায় স্কুলের দেওয়ালে পোস্টার পড়ছে, মূর্তি পুজো বন্ধ করো। এ আমাদের চেনা পশ্চিমবঙ্গ নয়। মহেশতলায় আক্রমণ হচ্ছে, এটা চেনা কলকাতা নয়। ধর্মতলা, এসপ্লানেড, যারা যে পরিস্থিতি তৈরি হয়েছে, এটা আমাদের চেনা কলকাতা শহর নয়। যেভাবে পরিবর্তিত হয়ে গেল কয়েক বছরের মধ্যে আমাদের এই সেন্ট্রাল এভিনিউ, এটা আমাদের চেনা পরিস্থিতি নয়, আমাদের চেনা শহর নয়। আমাদের এই অচেনা শহরকে আবার চেনা শহরে ফিরিয়ে আনতে হবে। আমাদের লড়াই কোন ধর্মান্ধতার বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে নয়। আমাদের লড়াই ইসলামের বিরুদ্ধে নয়, কিন্তু ইসলামিক ফ্যাসিজমের বিরুদ্ধে। যারা যেতে পারে, ছোট ছোট ছেলে মেয়েরা যে রেডিকালাইজড হয়ে যাচ্ছে, তাদের সচেতন হতে হবে। আর আজকের দিনে সমস্ত বাঙালি মুসলমানকেও মনে করতে হবে কতদিন আর তৃতীয় শ্রেণীর নাগরিক হিসেবে বেঁচে থাকবেন, কতদিন ভোটার হিসেবে বাঁচবেন, কতদিন মুরগি হিসেবে বাঁচবেন, কতদিন রাজনৈতিক দলের হাতের ক্রীড়নক হয়ে বাঁচবেন। যারা আপনাদের ধর্ম বিশ্বাসকে নিয়ে রাজনীতি করবেন, তাদের বাড়িতে 2-3টে ছেলে মেয়ে, কোথায় পড়েছে, পড়াশুনো করেছে ফিরাদ হাকিমের মেয়ে, কোন স্কুলে পড়েছে জাভেদ খানের ছেলে, যারা এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন পীরের আসনে বসে আছেন, কজন সন্তান সন্ততির জন্ম দিয়েছেন, আর কজনকে কোন স্কুলে পাঠিয়েছেন, এদের সবাই ছেলে মেয়ে 2 কিংবা 3 পড়ে ইংলিশ মিডিয়াম স্কুলে। আর যাদের ভোটের জন্য যায়, তাদের গিয়ে বলে সংখ্যা বাড়াও, সংখ্যা না বাড়ালে একদিন আমরা তৈরি হই। কিন্তু সুরাবর্তীর ভাষায় কথা চলছে। রাজ্যের যিনি মহানাগরিক, তিনি বলছেন সেদিনের আর বেশি দেরি নেই যেদিন 50% বেশি মানুষ উর্দুতে কথা বলবে। পশ্চিমবঙ্গের মানুষ এটা মেনে নেবেন? রাজ্য থাকলে দল থাকবে, রাজ্য থাকলে তৃণমূল থাকবে।
আমরা দেখেছি ডোমজুড়ে কি ভাষায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করা হয়েছিল। কোন রাজনৈতিক দল প্রতিবাদ করেনি, বিজেপি প্রতিবাদ করেছে। একজন মহিলা মুখ্যমন্ত্রীকে এই ভাষায় আক্রমণের আজকে ঔদ্ধত্য যারা দেখাচ্ছে, এদের মাথা ভেঙে গুঁড়িয়ে দিতে হবে। একটা কথা, যাদের সঙ্গে আজকে হাতে হাত ধরেছেন, এখানে যাদের বিরোধিতা করে দিল্লিতে গিয়ে একসঙ্গে কংগ্রেস, সিপিএম, তৃণমূল, মানে একদম জমাট ব্যাপার, প্রেম মানে ভালোবাসার, আপনি কোথায় ধরে রাখলে বোঝা যাচ্ছে। এই যে আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি আগে মানে বলছে একদম, এখন বলছে যে দেশটাই বরবাদ করে দেবে, বলছে এসআইআর চলবে না, আবেদন করেছে খুব সুন্দরভাবে, যুক্তিটা খুব ভালো। বলছেন মারা গেছে তো কি হয়েছে, মারা গেছে তো কি হয়েছে, মারা গেছে তো কি হয়েছে। যারা মারা গেছে তারাও তো মানুষ ছিল, যারা মারা গেছে তারাও তো কারো জেঠু ছিল, কারোর প্রেমিক ছিল। তাই যারা মারা গেছে ওদের নামটা ভোটার লিস্টে রেখে দিতে হবে। ওরা রোহিঙ্গা, ওরা মায়ানমার থেকে তাড়া খেয়েছে, বাংলাদেশে ঢুকেছে, বাংলাদেশ তাড়া করেছে, ওরাও তো মানুষ, ওদের এখানে রেখে দিতে হবে। একদিন যারা বলেছিল যে দেশটা নাপাক, অপবিত্র, দারুল হার যুদ্ধভূমি, যারা বলেছিলেন এই কলকাতার মাটিতে দাঁড়িয়ে এখান থেকে মিছিল গিয়েছিল, কান মে বিড়ি মুহ মে পান লড়কে লেঙ্গে পাকিস্তান, যারা এই কলকাতার বুকে দাঁড়িয়ে আজকের দিনে স্লোগান তুলেছিল হজ কে লিয়ে পাকিস্তান লড়কে লেঙ্গে হিন্দুস্তান, আজকে আবার তারা আসছে দেশের ভিতরে, আবার আসছে। আর তাদের স্বাগত জানানো হচ্ছে একদম পুরো ধূপ ধুনো দিয়ে শাক বাজি, এসো এসো, আমরা আছি, আরো কাছে, আরো কাছে এসো, ভোটার লিস্টের মধ্যে ঢুকে পড়ো। কেউ যদি মনে করে দেখেন সুপ্রিম কোর্টের কালকের রায় উজ্জীবিত হয়ে যাবেন, সুপ্রিম কোর্ট বলেছে আধারকে মান্যতা দিতে হবে, গ্রহণ করতে হবে, কিন্তু জাল আধারকে মান্যতা দিতে হবে কথা বলেনি সুপ্রিম কোর্ট, এ কথা কোথাও সুপ্রিম কোর্ট বলেনি। আর সুপ্রিম কোর্ট কোন নাগরিকত্বের পরিচয়পত্র নয়, সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট প্রয়োজনে চ্যালেঞ্জ হয়ে যাবে। একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষের মধ্যে যেখানে জনসংখ্যার থেকে বেশি আধার কার্ড ইস্যু হয়ে গেছে। আপনি দিল্লিতে যান, এটা তথ্য, এটা আমরা দায়িত্ব নিয়ে বলছি, একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ যেখানে জনসংখ্যার থেকে বেশি আধার কার্ড আছে। দিল্লিতে যান, গুরগাঁওয়ে যান, নয়ডায় যান, মানে আশেপাশে দিল্লির উপকণ্ঠে, হরিয়ানায় বাড়িতে আর কাজের লোক পাওয়া যাচ্ছে না, আর যারা কাজের লোক ছিলেন তাদের ডাবল হয়ে গেছে। কারণ কি, বিহারের কুতোয় সব পালিয়েছে। লক্ষ্মী, সোনা, মোনা, কত নাম সিঁদুর পরে ঢুকে পড়েছিল কাজে বাংলাদেশ থেকে পাড়ে এসে, এখন কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ও বিহারে ওখানে হচ্ছে, বিহারে ওখানে নাম কাটা হচ্ছে, অ্যাকশন হচ্ছে এখানে। কারণ তৃণমূল মৃত্যু ঘন্টা শুনতে পেয়েছে, মৃত্যু ঘন্টা। আরে এটা কাল লড়া, ভোটার লিস্টে রিভিশন হবে না। ৭৯ বছর বয়স হয়ে গেল দেশের, পৃথিবীর চতুর্থ অর্থনীতি হয়ে গেছে, তৃতীয় নম্বরে পৌঁছচ্ছে। আজকে আমরা বাঙালিরা চিন্তা করব না যে সারা ভারতবর্ষে যত ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আসছে, এফডিআই, যে মহারাষ্ট্রের সঙ্গে আমাদের প্রতিযোগিতা ছিল, সেই মহারাষ্ট্রে আসছে 39.6%, আর আমাদের রাজ্যে আসছে 0.6%। আমরা চিন্তা করব না? আমরা বাঙালিরা আজকের দিনে দাঁড়িয়ে চিন্তা করব না আমরা পরিচয় কি? আমার পরিচয় আমি মজদুর, আমি কোনো প্রফেশনকে ছোট করছি না। যারা শিক্ষিত, 18,000 টাকা মাইনে, তারা সেক্টর 5 ইঞ্জিনিয়ার কাজ করছেন, আইটি মজদুর। আর বাদ বাকি বাঙালির পরিচয় হচ্ছে এখন বাংলার বাইরে রাজমিস্ত্রি, কলের মিস্ত্রি। এটা হচ্ছে আমাদের পরিচয়। বাঙালি নাকি এগিয়ে আছে, চিন্তা করছে এগিয়ে বাংলা। জগন্নাথ দেবকে ধরে নিয়ে এসছেন ওপার থেকে এপারে, এবারে সমুদ্র পেরিয়ে, মানে পুরী জগন্নাথ দেব পর্যন্ত চ্যালেঞ্জ। সব জায়গায় গন্ডগোলের ব্যাপার, ওখানেও ওএমআর সিটের মতো কিছু আছে। ওএমআর সিট তো খুঁজে পাওয়া গেল না, খেয়ে হজম করে ফেলল। 40,000 চাকরি বিক্রি হয়ে গেল। 200 কোটি টাকা হিটকর খরচা করে জগন্নাথ দেবের মন্দির, আইনের ফাঁক। জগন্নাথ দেব কালচারাল অ্যাসোসিয়েশন না কালচারাল সেন্টার, যেই মাত্র মন্দিরের সামনে নারকল ফাটালেন, ফেটেছে কিনা জানি না, ফাটেনি। মানে ওখানে জগন্নাথ দেব আপত্তি করেছে, নারকল ফাটেনি।
নারকোল যখন ফাটেনি, না ফাটার পরে রাগ করে তারপরে জগন্নাথ দেবকে চ্যালেঞ্জ করে দিলেন, বললেন এটা জগন্নাথ ধাম। এবার পুরীর জগন্নাথ দেব ভাবছি একে আমি বাঁচাবো কি করে। কালী কলকাতা বালি যে ফাইল ছেড়ে দিয়েছে, মা কালী বলছে আমার পক্ষে সম্ভব নয়, তুমি এত খেয়েছো, আমি এ হজম করানো আমার কাছে কোনো ডাইজেস্টিভ এনজাইম নেই, আমি পারবো না। এখন ওই জন্য জগন্নাথ দেবকে ধরেছেন। জগন্নাথ দেবও দেখেছেন আমি তো কিন্তু অদ্ভুত ব্যাপারে আমাকেই চ্যালেঞ্জ করছে। তখন তাও ভালো যে একটা কাজ করে যে সমুদ্রের পাড়ে নিয়ে এসেছে। আর ওই জায়গাটা তো বিখ্যাত জায়গা, পিছাবনি। একদম দেখবেন দীঘা ঢুকতে আগে মানে বলেছিলেন ওখানের ভাষায় মহিলারা দাঁড়িয়ে পিছাবনি, আর আমরা পিছবো না। ব্রিটিশ গুলি চালিয়েছিল ওখানে, তাম্রলিপ্ত স্বাধীন সরকার হয়েছিল ওখানে। আমরা দেখেছি স্বাধীন ভারতে দুটো জায়গায় স্বাধীন সরকার তৈরি করেছিলেন ব্রিটিশ সাম্রাজ্যবাদের মধ্যে। ওই মেদিনীপুর শহরে একজনের পর একজন বিপ্লবী আত্মগোপন করেছে। ওই মেদিনীপুর জেলায় সমান্তরাল ভাবে একই সঙ্গে অহিংস এবং সহিংস আন্দোলন এগিয়ে গেছে। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে তিনিও খুশি হয়েছে, বলছেন যখন আমাকে এত একটা ভালো জায়গায় নিয়ে এসেছে তখন বিসর্জন এখানেই হবে, আমাকে সাক্ষী রেখেই বঙ্গোপসাগরে বিসর্জন। এই পরিস্থিতি থেকে আমাদের বেরোতে হবে। আমি আবার বলছি, আজকের দিন রাজনীতির দিন নয়, আজকের দিন সংঘর্ষ নয়, সমন্বয়ের দিন, সংঘবদ্ধতার দিন। 2047 সালে ভারতবর্ষকে সর্বশ্রেষ্ঠ আসনে প্রতিষ্ঠা করবার দিন। আমেরিকার রক্তচক্ষু উপেক্ষা করে অটল বিহারী বাজপেয়ী, লাল কৃষ্ণ আদবানি তারা দেখিয়েছিলেন পোখরানের বিস্ফোরণ। আমেরিকার রক্তচক্ষু উপেক্ষা করে সমস্ত বিরোধীদের ঐক্যবদ্ধ করতে পেরেছিলেন ইন্দিরা গান্ধী, সমর্থন করেছিলেন অটল বিহারী বাজপেয়ী। বিরোধী নেতা ইন্দিরা গান্ধীর চ্যালেঞ্জ দিয়েছিলেন 71 সালে। কেউ যদি মনে করে থাকেন 140 কোটি দেশকে স্যাংশনের ভয় দেখাবেন, ট্যারিফের ভয় দেখাবেন, মূর্খের চকে বাস করছেন। নরেন্দ্র মোদী ক্যান্সেল করে দিয়েছিলেন ভিসা, পায়ের তলায় লাল কার্পেট বিছিয়ে মোদি মোদি স্লোগান দিতে হয়েছে। আজকে যে কোনো ধরনের স্যাংশন লাগাতে পারেন। স্বাধীন ভারত আমাদের কৃষকদের সঙ্গে, মৎস্যজীবীদের সঙ্গে, আমাদের ছোট ছোট তন্তুবায়দের সঙ্গে আপোষ করবে না। প্রতিযোগিতার জন্য দরজা খোলা, খোলা বাজার। উই আর লিভিং ইন এ গ্লোবাল ভিলেজ, উই আর লিভিং ইন এ গ্লোবাল মার্কেট। আমরা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে দিয়েছি, আসুন প্রতিযোগিতায়। কিন্তু স্যাংশন লাগিয়ে 140 কোটির বাজারকে খতম করবেন, এই উদ্ধত্ত যারা দেখিয়েছে, কয়েকদিনের মধ্যেই ওই হাম্পটি ডাম্পটি যিনি আছেন, মানে অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড, ওই লোকটা বিভিন্ন সময় প্রায় কমেডিয়ান হয়ে গেছে। ও এসে দেখবেন আবার মোদি মোদি করতে থাকছে। এই এদের অবস্থা। আমাদের একটাই কথা আজকের দিনে, দেখুন আজকে শেষ করছি স্বাধীনতা দিবস। এত কথা বলার সময় নেই, অনেকে সাংবাদিকরা আছেন প্রশ্ন করবে, আমি কোনো প্রশ্নের উত্তর দিচ্ছি না। প্রশ্ন একটাই, আমাদের এজেন্ডা একটাই, এটা স্বাধীন ভারতবর্ষ। স্বাধীন ভারতবর্ষে বিদেশি ভোটার থাকবে না। স্বাধীন ভারতবর্ষে আমরা ভারতীয় সংস্কৃতিতে বিশ্বাস করি। যারা মুসলমান আছেন তারা তাদের সংস্কৃতিতে বিশ্বাস করে। তারা বলে যখন মাটি দেয় ইল্লা লিল্লাহি ওয়া ইল্লা লিল্লাহি রাজিউন বলে তারা মাটি দেন ওখানে, মানে আল্লাহ তোমার অসীম কৃপা এর উপরে বর্ষিত হোক, তুমি এদের পানা দাও, তুমি এদের স্থান দাও। আমরাও সেরকম যখন ওখানে আমরা মুখাগ্নি করি, আমরা যাদের বিসর্জন দিই, আমরা আত্মার শান্তি বলি না, আমরা আত্মার সদ্গতি কামনা করি। আমরা বলি তো আত্মা অবিনশ্বর, আত্মার মৃত্যু নেই, এই আত্মার শান্তি বলে কিছু নেই। আমাদের ভারতীয় সংস্কৃতিতে আমরা বলি আত্মার সদ্গতি কামনা করি। তা যাদের সদ্গতি হয়ে গেছে, যারা কবরে চলে গেছেন, স্বাধীন ভারতে তাদের নাম ভোটার লিস্টে থাকবে না, এটা পরিষ্কার। এই সব প্রশ্ন জাগার করার জন্য দাঁড়িয়ে আছে। আর কংগ্রেস, সিপিএম আর তৃণমূল কংগ্রেস যারা আছে ওদের বলছি আজকে সরাসরি বলুন, পেয়ার কিয়া তো ডরনা কিয়া, পেয়ার কিয়া তো ডরনা কিয়া। নেমে পড়ুন বাজারে, পশ্চিমবঙ্গে লড়াই করবেন, দিল্লিতে গিয়ে পার্লামেন্ট অচল করবেন। চোখে চোখ রেখে কথা বলুন, রাস্তায় নামুন। মোহাম্মদ সেলিম, আমার বন্ধু শুভঙ্কর, মমতা ব্যানার্জি একসঙ্গে মিছিল করে বলুন এসআইআর মানি না, মৃত ভোটারের নাম বাদ দেওয়া মানছি না, মানবো না। বলুন,
রোহিঙ্গার নাম ভোটার লিস্টে তুলছি, তুলবো, স্লোগান দিন। আমরা আছি আপনাদের সঙ্গে। আমরা উল্টো দিকে দাঁড়াবো, আমাদের অবস্থান স্পষ্ট। আমরা স্পষ্ট করে পশ্চিমবঙ্গের ভোটার লিস্টকে আমরা ত্রুটি মুক্ত করব। আমরা ভয়হীন বাতাবরণে যাতে ভোট হয় সেই জন্য আজকে সংকল্প নিচ্ছি। আমরা সেই পরিবেশ আমরা তৈরি করি। মানুষ ভোট দেবে, ওই নিজের ভোট নিজে দেবে স্লোগান নয়। এবার সত্যি সত্যি ভোট মানুষ দেবে। এবার মানুষ ক্ষেপে আছে, মানুষ কিন্তু ভোট দিয়ে দেবে। ক্লেম দ্য নাইট দেখেছিলেন, জনরোষ কলকাতার মানুষ দেখেছে, সারা ভারতের মানুষ দেখেছে। আজকে সারা পৃথিবীর বাঙালিরা চিন্তিত, সারা ভারতের বাঙালিরা আজকে বলছেন লজ্জায় মুখ দেখাতে পারছি না মানুষের সামনে, আমরা কোন রাজ্যে বাস করি। এই অবস্থার বাইরে বের করে আনার দায়িত্ব আমাদের। এখানে আবার হিন্দিভাষী বাংলাভাষী, এটা বাংলার সংস্কৃতি নয়। আজকে যদি জয়সওয়ালরা না থাকতেন, গুপ্তারা না থাকতেন, তারা যদি 1946-এ নিজেদের সর্বস্ব লোহা, নিজেদের পুরো ক্যাপিটাল যদি ওই গোপাল মুখার্জিদের হাতে তুলে না দিতেন, বেঙ্গল ভলেন্টিয়ার্সের হাতে তুলে না দিতেন, কলকাতার অস্তিত্ব থাকতো না। জয়সওয়াল সমাজ যদি না থাকতো, এখানে কলকাতার যে ভদ্র সম্ভ্রান্ত বাঙালি হিন্দু পরিবারগুলো আছে, যে বাঙালি হোক আর হিন্দিভাষী হোক, তাদের পরিবাররা থাকতো না। অর্থের যোগান দিয়েছিলেন বিড়লা, অর্থের যোগান দিয়েছিলেন আরেকজন। আমাদের জয়সওয়াল সমাজ লড়াই হয়েছিল। আজকে সেই গোপাল মুখার্জির নাম ইতিহাসের পাতা থেকে মুছে দিয়ে আমরা গোপাল মুখার্জিকে গোপাল পাঁঠা বানিয়ে দিয়েছি। এটাই হচ্ছে আমাদের বাঙালির অবদান। এর থেকে আমাদের বেরোতে হবে, এর থেকে আমরা বেরোবো এবং যে কোনো মূল্যে পশ্চিমবঙ্গে সুস্থ স্বাভাবিক নির্বাচন করব আমরা। এটাই আজকে স্বাধীনতা দিবসে আমাদের অধিকার। ধন্যবাদ।